আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে দেখব কিভাবে ইরানকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করা হচ্ছে, গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। সেই সাথে আমরা রাশিয়া এবং চীন ইরানের সাথে কি করছে, তাদের আচরণটা কি বেইমানি নয়? এই বিষয়টা আমরা আজকে খতিয়ে দেখব। দর্শক মণ্ডলী, এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন। ইরানের শেষ পরিণতি কোন দিকে যাচ্ছে সেটা অন্তত বুঝতে পারবেন। গতকালকে কাতার সরাসরি অভিযোগ করেছে যে ইরানকে সুকৌশলে গৃহযুদ্ধের পথে ধাবিত করা হচ্ছে, বা সিরিয়া সরাসরি তিনি বলেছেন যে ইরানকে সিরিয়া বানানোর পায়তারা চলতেছে, ইরানকে সিরিয়ায় পরিণত করার চেষ্টা চলতেছে। তিনি সাথে ইরাকের কথাটাও বলেছেন। কেন বলেছেন? দর্শক মণ্ডলী, গত কিছুদিন যাবৎ আপনারা ইরানের যে ভিডিওগুলো সামনে আসতেছে আপনারা দেখবেন, সেখানে ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিক্ষোভকারীদের যে, এটাকে যুদ্ধ বলা যায়, কারণ বিক্ষোভকারীদের হাতে AK-47 কিভাবে আসে, বিক্ষোভকারীদের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলো কিভাবে আসে, কোত্থেকে তারা পেল। এমনকি ইরানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একের পর এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র শস্ত্র সব উদ্ধার করতেছে। এই অস্ত্র শস্ত্রগুলো কোত্থেকে আসলো? মূলত যেটা করা হয়েছে দর্শক মণ্ডলী, ইরানকে আক্রমণ করা হবে, ইরানে অভিযান পরিচালনা করা হবে ইত্যাদি বলে বলে মানুষের ফোকাস একদিকে রেখেছে, আর ভিতরে ইরানের সীমান্ত পার করে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে ডলার ঢুকিয়ে দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, মূলত বিপক্ষ যারা যারা আপনার মনে করেন যে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে, বা যারা তাদেরকে মোটামুটি একটা সশস্ত্র সংগ্রামের পথে তাদেরকে ধাবিত করা হচ্ছে। ইরানের ভিতরে অর্থনৈতিক সংকট চলতেছে, মানুষ এখন টাকার জন্য পাগল। যাই হোক, তাদের কাছে ডলার পাঠিয়ে আর অস্ত্র পাঠিয়ে মোটামুটি একটা সশস্ত্র সংগ্রামের পথে তাদেরকে ধাবিত করা হচ্ছে। এখন কিন্তু ইরানে আর কোনো বিক্ষোভ নেই, কিন্তু যেটা আছে সশস্ত্র সংগ্রাম। এখন যেটা হচ্ছে, বিক্ষোভকারীদের পাল্টা পাল্টা খণ্ড খণ্ডভাবে তারা রাতের আধারে বের হচ্ছে, অস্ত্র নিয়ে তারা বিভিন্ন জায়গায় হামলা করতেছে। সরাসরি গতকালকে ট্রাম্প এই অস্ত্রধারীদেরকে ইরানের বিভিন্ন অফিস আদালতগুলো দখলে নিতে বলেছে। প্রয়োজনে আরো অস্ত্র সরবরাহ করা হবে। দর্শক মন্ডলী, এটা হচ্ছে আপনার মোসাদ বা ইসরায়েলের ব্রেইন, তাদের বুদ্ধি। কারণ তারা জানে যে গত 12 দিনের যুদ্ধে প্রমাণিত, যদি ইরানে আক্রমণ চালানো হয়, সেটা আমেরিকা চালাক আর ইসরায়েল চালাক, পাল্টা অ্যাটাক আসবেই। পাল্টা অ্যাটাকটা কোথায় আসবে? ইসরায়েলে আসবে। পাল্টা অ্যাটাকটা কোথায় আসবে? আমেরিকার ঘাঁটিগুলোতে আসবে। তাদের ইরানের ওই আক্রমণটা প্রতিহত করার মতো যে তাদের এয়ার ডিফেন্স নেই। তাদের যে এয়ার ডিফেন্স গুলো ছিল, থার্ড বলেন, আপনি অন্যান্য যা বলেন, এত অত্যাধুনিক এয়ার ডিফেন্স, তারা যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে ঠেকাতে ব্যর্থ হয়েছে, এটা তো প্রমাণিত। কাজে সেই এয়ার ডিফেন্স গুলো তো এখনো আছে, তাহলে সেগুলো তো এখনো আপনার ঠেকাতে পারবে না। সো ইরানে যদি আক্রমণ করা হয়, পাল্টা আক্রমণে তারা অনেক নাস্তা নাবুদ হবে, এটা জেনেই তারা কখনোই আক্রমণ করার চিন্তাটা মাথায় রাখে নাই, কিন্তু মুখে মুখে তারা বলেছে। যে কারণে মধ্যপ্রাচ্যে আমরা ইরানের গত 12 দিনের আগে ইরানের সাথে যুদ্ধে যে রণপ্রস্তুতি গ্রহণ করেছিল আমেরিকা এবং ইসরায়েল, এখন কিন্তু সেই রণপ্রস্তুতির কিচ্ছু নেই। কিন্তু তারা মুখে বলতেছে ইরান আক্রমণ করবে, কিন্তু ভিতরে তাদের উদ্দেশ্য হচ্ছে অস্ত্র ঢুকিয়ে দাও, তাদেরকে গৃহযুদ্ধের পথে ধাবিত করো, বিক্ষোভকারীদের হাতে অস্ত্র দিয়ে দাও, তারা লং টাইম ধরে তারা যুদ্ধে লিপ্ত হোক, ইরান এমনিতেই ক্ষয়িষ্ণু জাতিতে পরিণত হবে, যেটা পরিণত হয়েছে সিরিয়া। দর্শক মণ্ডলী, এই সিরিয়া একসময় একটা অত্যন্ত সম্ভ্রান্ত এবং শক্তিশালী একটা রাষ্ট্র ছিল। সেই সিরিয়াকে গৃহযুদ্ধের মধ্যে ফেলে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক ইরানকে এখন ওই কাজটাই করা হচ্ছে। এখন যেরকম সিরিয়া একটা নতজানু রাষ্ট্র, তাদেরকে হয় তুরস্কের উপরে নির্ভর করতে হয়, হয় সৌদি আরবের উপর নির্ভর করতে হয়, অথবা ইসরায়েলের উপর নির্ভর করে তাদেরকে চলতে হয়। ঠিক এই পরিণতিতে ইরানকে নিয়ে যাওয়ার একটা পায়তারা চলছে। ইরান হচ্ছে ইসরায়েলের একমাত্র পৃথিবীতে এখন শত্রু। যে ইরানকে যদি আপনার ক্ষয়িষ্ণু জাতিতে পরিণত করা যায়, দুর্বল করে দেওয়া যায়, তাহলে ইসরায়েলের আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী পৃথিবীতে থাকলো না। মধ্যপ্রাচ্য অরক্ষিত হয়ে পড়লো, ইসরায়েল যা ইচ্ছা তাই করতে পারবে, আমেরিকা পিছন থেকে ইসরায়েলকে দিয়ে করাবে। মূলত এই লক্ষ্য নিয়েই তারা ইরানকে একটা গৃহযুদ্ধের দিকে পরিচালিত করতেছে। যে কয়েকটা ভিডিও, যে কয়েকটা সরকারি ভিডিও এর মধ্যে বের হয়েছে, প্রত্যেকটাতে দেখবেন সরকারি বাহিনী বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতেছে অভিযান চালিয়ে। এই অস্ত্রগুলো কোত্থেকে আসলো দর্শক মন্ডলী? এই হচ্ছে কথা। গতকালকে কাতার, এমনকি সৌদি আরব নিজেও বলেছে যে ইরানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, ইরানকে সিরিয়া পরিণত করার পায়তারা চলতেছে। এখন আসেন আপনার রাশিয়া এবং চীনের কথা বলি। দর্শক মন্ডলী, এক কথায় শেষ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে যে পজিশনে আছে না কেন, এই যে 3-4 বছর যাবত যুদ্ধে টিকে আছে, ইরানের সহায়তা ছাড়া এটা সম্ভব ছিল? রাশিয়া ইউক্রেনের উপরে যে আধিপত্য বিস্তার করেছে, যে অঞ্চলটা দখল করেছে, তার মূলে 80% ভূমিকা রেখেছে ইরানের তৈরি ড্রোন।
এখন পর্যন্ত যতটুকু জানা যায় প্রকাশ্যভাবে, গোপনে তো হয়তো আরো আছে, $5 বিলিয়ন ড্রোন অর্থাৎ লক্ষ লক্ষ ড্রোন ইরান রাশিয়াকে সাপ্লাই করেছে। এই ড্রোন সাপ্লাই না পেলে রাশিয়া আজকে যুদ্ধে কোথায় থাকতো? ইউক্রেনের সাথে, ইউক্রেনের পক্ষ নিয়ে পুরো ইউরোপ যুদ্ধ করতেছিল, কোথায় থাকতো? অথচ এখন ইরানের এই সমস্যায় রাশিয়া কি করতেছে? রাশিয়ার কাছে যে পরিমাণ আপনার পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যে পরিমাণ জিনিস আছে, একটা হুমকি দিলে আমেরিকা থেমে যেতে বাধ্য। রাশিয়া কি এখন পর্যন্ত ইরানের হয়ে কোনো হুমকি দিয়েছে? আমেরিকাকে নিন্দা প্রস্তাব জানিয়েছে। দর্শক মন্ডলী, নিন্দা প্রস্তাবটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে এটা একটা আনুষ্ঠানিক বা এটা একটা লোক দেখানো একটা নিন্দা প্রস্তাব। কখনো কোনো আগ্রাসনকে রুখতে পারে না নিন্দা প্রস্তাব, কখনো কোনো আক্রমণকে রুখতে পারে না নিন্দা প্রস্তাব, কখনো কোনো দুর্বিসন্ধিকে প্রতিহত করতে পারে না। রাশিয়া ইরানের জন্য কেন নিন্দা প্রস্তাব দেবে? তাহলে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন ইরান হাত গুটিয়ে বসে থেকে নিন্দা প্রস্তাব জানিয়ে কি চুপচাপ থাকতো? চুপচাপ থাকলে আজকে রাশিয়ার পরিণতি কি হতো? দর্শক মন্ডলী, এটা তো সম্পর্কটা তো অনেকটা গিভ অ্যান্ড টেক। তাহলে রাশিয়াকে ইরান যে সার্ভিসটা দিয়েছে, বিনিময়ে রাশিয়া ইরানকে কি দিচ্ছে? আজকে যদি একটা যুদ্ধ জাহাজ শুধু মধ্যপ্রাচ্যের দিকে রাশিয়া বলে, তাদের নৌবহরের একটা বহরকে যদি বলে তোমরা মধ্যপ্রাচ্যের দিকে ধাবিত হও, সব থেমে যাবে, সব থেমে যাবে। কিন্তু সেটা তো করতেছে না। দর্শক মন্ডলী, সোভিয়েত ইউনিয়নের নৌবহর আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিল, মনে আছে? সোভিয়েত ইউনিয়ন যদি ওই সময় নৌবহর না পাঠাতো তাহলে আমেরিকা সপ্তম নৌবহর সহ আমরা কখনোই স্বাধীন হতে পারতাম না। সোভিয়েত ইউনিয়ন যদি সহায়তা না করতো তাহলে ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামের কাছে আমেরিকা কখনোই পরাজিত হয় না। সেই সোভিয়েত ইউনিয়ন আর এখন নাই। পুতিনের রাশিয়া এখন এমন একজন বিশ্বাসঘাতক রাশিয়ায় পরিণত হয়েছে, তিনি কোনো বন্ধুকে রক্ষা করেন না। তিনি মাদুরো, তাদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, মাদুরোকে রক্ষা করার জন্য তারা যায় নাই। ভিতরে ভিতরে একটা নেগোশিয়েট করে বিনিময়ে তারা কিছু না কিছু একটা পেয়েছে। সিরিয়াতে রাশিয়ার ঘাঁটিও ছিল, বাশার আল আসাদকে এখান থেকে চলে যেতে হয়েছে, কিন্তু বিনিময়ে রাশিয়া তেমন কোনো কিছু করে নাই। রাশিয়ার সাথে একটা ভিতরে একটা দেন দরবার হয়ে একটা দেনা পাওনার হিসাব চুকানো হয়েছে। বাশার আল আসাদকে তারা খাইয়ে দিয়েছে, মাদুরোকে খাইয়ে দিয়েছে, এখন কি খামেনিকেও খাইয়ে দিচ্ছে? খামেনিকে নিয়েও কি রাশিয়ার সাথে আমেরিকার গোপন কোনো আঘাত হয়েছে? অবস্থা দৃষ্টিতে তো সেটাই মনে হচ্ছে যে রাশিয়া এইভাবে এখন পর্যন্ত রাশিয়া সামরিকভাবে পৃথিবীর একটা মাত্র দেশ থেকেই সহায়তা পাচ্ছে, আর একটা হচ্ছে নর্থ কোরিয়া। এই দুইটা দেশ, নর্থ কোরিয়া এবং ইরান, তাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে সামরিক সহায়তা নিয়ে সে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অথচ এখন ইরানের এই পরিণতি হতে যাচ্ছে। ইরান যদি সিরিয়াতে পরিণত হয়, মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হবে। রাশিয়া কি ক্ষতিগ্রস্ত হবে না? হয়তো রাশিয়া তার চাইতে বড় কোনো কিছু পাচ্ছে, হয়তো রাশিয়া তার চাইতে বড় কোনো কিছু পাচ্ছে। যেটা শোনা যায় যে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আপনার তেলের খনির মধ্যে এক জাতীয় তেল আছে যেটা সলিড আকারে থাকে, পাথরের মতো। ওই পাথরকে ভাঙিয়ে পরে তেলে রূপান্তর করা হয়। এটা রাশিয়াতে প্রচুর পরিমাণ আছে, কিন্তু রাশিয়ার কাছে এই টেকনোলজি নাই, আমেরিকার কাছে আছে। যেটা শোনা যাচ্ছে যে আমেরিকা রাশিয়াকে ওই টেকনোলজি সরবরাহ করবে এবং ইউক্রেনের বিষয়ে চুপচাপ থাকবে, ইউক্রেন যা ইচ্ছা তাই করতে পারবে। এটার বিনিময়ে মাদুরোকে তারা তুলে নিতে পেরেছে। এটার বিনিময়ে তারা আপনার এখন খামেনিকে হয়তো আপনার মনে করেন তাদের সাথে খামেনি সহই হয়তো, শুধু মাদুরো না, খামেনি সহই হয়তো কথাবার্তা হয়েছে, খামেনিকেও তারা আপনার পদোন্নত করতে চায়। গৃহযুদ্ধ দিয়ে অবশ্যই ইরানকে ধসিয়ে দেওয়া যাবে। একটা গৃহযুদ্ধ কোনো দেশকেই টিকে রাখে না, দুর্বল করে ফেলে। সেই পথেই আগানো হচ্ছে। দর্শক মন্ডলী, চীন কি করতেছে আপনি দেখেন। চীনের কি এটা আপনার বেইমানি নয়? আপনি দেখেন, এতদিন পর্যন্ত ইরান টিকে ছিল দুইটা দেশের কারণে। সে দুইটা দেশ থেকে টাকা ইনকাম করতো, একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে বাশার আল আসাদের সিরিয়া, মানে বর্তমান সিরিয়া না, পট পরিবর্তনের আগের সিরিয়া। এই দুইটা দেশ ইরান থেকে তেল কিনতো এবং সেই তেলে এর বিনিময়ে ইরান চলতো। এই দুইটা দেশ যে পরিমাণ তেল কিনতো, সেই তেলের যে টাকার দাম, সেটা ইরানের বাৎসরিক আয়ের 87% ছিল, 86% ছিল। সিরিয়া পট পরিবর্তনের কারণে, বাশার আল আসাদের সরকারের পতনের কারণে এখন যে সরকার আসছে সেটা তো হচ্ছে ইরান বিরোধী। সো সিরিয়া ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। আর হচ্ছে ট্রাম্প আসার পরে তেল কেনা ইরান থেকে বন্ধ করেছে বললে ভুল হবে, কারণ রাশিয়াকে টিকে রাখার জন্য ইরানের ভাগের তেল সে রাশিয়া থেকে কিনতেছে। একে তো রাশিয়া থেকে তো সে তেল আগে থেকেই কেনে, এরপরে ইরান থেকে যে পরিমাণ তেল কিনতো সেটা ইরানের থেকে তেল কেনা বন্ধ করে দিয়ে রাশিয়া থেকে পুরা তেলটাই চীন কিনতেছে। এখানে রাশিয়ারও একটা যোগসাজশ আছে, রাশিয়ারও চীনের সাথে একটা যোগসাজশ আছে। কারণ রাশিয়াকে টিকে থাকতে হলে তেল বিক্রি করা ছাড়া তো আর কোনো পথ নাই। আর তেল বিক্রি করা, রাশিয়া থেকে তেল কেনার মতো দেশ ভারত আর চীন ছাড়া তো কেউ নেই। ভারত আগে থেকেই
ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। আর চীন এরপরে এই ট্রাম্প আসার পর থেকে, ক্ষমতায় আসার পর থেকে ইরানে তেল ক্রয় করা বন্ধ করে দিয়েছে। এখন যদি বলেন যে ইরান থেকে তেল ক্রয় করলে তো চীন স্যাংশনের সম্মুখীন হবে, কারণ এরকম স্যাংশন আমেরিকা ইরানকে দিয়ে রেখেছে, সেখান থেকে যারাই তেল কিনবে তাদের উপরে তারা স্যাংশন আরোপ করবে। অনুরূপ স্যাংশন তো রাশিয়াকেও দেওয়া আছে, একই স্যাংশন তো রাশিয়াকেও দেওয়া, রাশিয়ার উপরও তেলের স্যাংশন আছে। তারপরেও রাশিয়া থেকে চীন তেল ক্রয় করতেছে, অদ্যাবধি পর্যন্ত করতেছে। এমনকি ইরানের ভাগের তেলটাও রাশিয়া থেকে ক্রয় করা হচ্ছে, কিন্তু ইরান থেকে ক্রয় করা হচ্ছে না, ইরান থেকে ক্রয় করতেছে না। ইরানকে ধসিয়ে দেওয়ার এই পায়তারার এই যে চীনের সিদ্ধান্ত, এটা কি ইরানের জন্য কতটুকু ধ্বংসাত্মক হয়েছে? আজকে যে বিক্ষোভ, এই মূলত এটার কারণে। চীন যখন ইরান থেকে তেল ক্রয় করা বন্ধ করে দিল, তখনই ইরানের আর বৈদেশিক মুদ্রা আয়ের কোনো পথ থাকলো না, তখনই ইরানের দিনারের পতন হওয়া শুরু করলো। এখন $1 সমান ইরানের 14 লক্ষ দিনার। অর্থাৎ আমাদের দেশে যদি $1 সমান 110 টাকা হয়, আমাদের 110 টাকা মানে ওদের 14 লক্ষ টাকা। আপনি 1 ডজন ডিম কিনতে যাবেন 110 টাকা দিয়ে, 14 লক্ষ, একজন ইরানিকে 14 লক্ষ টাকা দিয়ে 1 ডজন ডিম ক্রয় করতে হচ্ছে, তাহলে তারা বিক্ষোভে যাবে না কেন? তাহলে আপনি বলেন এই বিক্ষোভ পরিস্থিতি তৈরির পিছনে চীনের ভূমিকাটা কি নাই? আপনি অস্বীকার করতে পারেন? চীন যদি তেল ক্রয় করা বন্ধ না করতো, তাহলে এই পরিণতি তো হয় না, এইরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় না, এত মুদ্রাস্ফীতি তো হয় না। ইরানকে রাশিয়া চীন সরাসরি বেইমানির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে। সাথে আমেরিকা এবং ইসরায়েল তো আছেই। আমেরিকা ইসরায়েল তো যেটা করার সেটা তারা আগে থেকে, তারা শত্রুর কাজ কি? প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়া। তারা সেই কাজটাই করতেছে, তাদেরকে দোষ দিয়ে লাভ কোথায়? কিন্তু যারা বন্ধু হিসাবে আপনার মনে করেন থাকে, সেই বন্ধু যদি আপনার মনে করেন গাদ্দারি করে, সেই গাদ্দারিটা হচ্ছে সবচেয়ে ন্যাক্কারজনক। দর্শক মন্ডলী, আপনাদের কি মনে হয়? আমার এই কথাগুলো আপনাদের কাছে কি মনে হয়? যুক্তিসঙ্গত মনে হয় কিনা জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।